গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি, লেখা মারিয়ামি, পর্ব সংখ্যা 10। সকালে প্রকৃতি থাকে শান্ত নির্মল, কর্মব্যস্ত মানুষ ছুটে চলে তাদের কর্মক্ষেত্রে। বাড়ির গৃহিণী ব্যস্ত হয় সবার জন্য সকালের খাবার বানাতে। ব্যস্ত পায়ে হেঁটে চলা পথচারীদের দিকে দৃষ্টি আমার। প্রিয় পিছন থেকে আমাকে তার বাহুবন্ধনীতে আবদ্ধ করে নেয়, আমার কাঁধে মাথা রেখে বাইরে দৃষ্টি রাখে। কিছুক্ষণ এভাবে থাকার পর প্রিয়ক বলল, রেডি হয়ে নে, বের হতে হবে আমাদের। সত্যি কি চলে যাবে? যাওয়াটা কি আসলে জরুরি? জরুরি। যদি বাবা মা না মানে সেটা আমার উপর ছেড়ে দে। শুধু তুই পিছিয়ে যাস না, তাহলেই হবে। পারবি তো? মৃদু হেসে তার হাতের উপর 2 হাত রেখে বললাম, পারবো। প্রিয়ক আর কিছুই না বলে শক্ত করে জড়িয়ে রাখলো। 2 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আবারও। যেখান থেকে শুরু হয়েছিল আমাদের গল্প, সেখান থেকে আবার নতুন করে শুরু হবে সবটা। তবে আসলে শুরু হবে নাকি শেষ হবে তা জানি না আমি। গাড়ি ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। আমি প্রিয়কের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রয়েছি। চোখের পাতায় ভেসে ওঠে গত রাতের চিত্রটি। পরিণয়ের গভীরে প্রবেশ করার পূর্বেই থেমে যায় প্রিয়ক। সবটা ভুলে মনে হয় ওর। মোমের মৃদু আলোয় প্রিয়কের চোখে স্পষ্টই অনুশোচনা দেখতে পাচ্ছিলাম আমি। প্রিয়ক নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিজের মাথা চেপে ধরে বসে পড়ে আমার পায়ের কাছে। তাকে এমন করতে দেখে ধরপড়িয়ে উঠে বসি আমি। এসব কি করছো তুমি? উঠে বলছি। বিশ্বাস করো প্রিয়তা, আমার এরকম করার কোনো ইচ্ছাই ছিল না। আমি এখানে শুধু শেষ সময়টুকু তোর সাথে থাকতে চেয়েছিলাম। তোকে কলঙ্কিত করে যেতে চাইনি। আবারও সেই একই ভুল করতে যাচ্ছিলাম আমি। আমাকে মাফ করে দে প্রিয়তা। না না, মাফ করিস না, শাস্তি দে। যে শাস্তি দিতে ইচ্ছে হয় দে। প্লিজ আগে শান্ত হও তুমি, তারপর বলছি। প্রিয়কের স্থির হতে বেশ কিছুটা সময় লাগে। প্রিয়ক শান্ত হলেও নিজের অনুশোচনা থেকে বের হতে পারে না। কেমন জানি পাগলের মতো করতে থাকে মানুষটা। আর কোনো উপায় না পেয়ে তার বুকের মাঝে নিজেকে গুটিয়ে নেই। ধীরে ধীরে শান্ত হয় প্রিয়ক। এই পাগলি, প্রিয়কে ডাকে। মাথা তুলে তাকায় তার দিকে। প্রিয়ক আমার চোখে চোখ রেখে বলে, বিয়ে করবি আমাকে? প্রিয়কের কথায় ভেবাচেকে খেয়ে যাই আমি। আমাদের বিয়ে তো হয়ে গেছে, তাহলে আবার কিসের বিয়ে? সেভাবে বললাম, আমাদের বিয়ে তো হয়ে গেছে, তাহলে কিসের বিয়ে? হয়েছে, কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে হয়েছিল আমার বিয়েটা। এবারে বিয়েটা তোর সম্মতিতে হবে। আমাদের বিয়ে ভালোবেসে না হলেও ঘৃণা করে হবে না। কিন্তু তুমি তো বললে সকালে চলে যাবে তুমি। যাব, তবে তোকে ফেলে নয়, তোকে সাথে নিয়ে যাব। যাবি তো আমার সাথে? বাবা মা চাচ্চুরা, ওনাদের চিন্তা করতে হবে না। শুধু তোর কাছে জানতে চাই, কি চাস তুই? তুই কি চাস আমাদের ডিভোর্সটা হোক? না, তাহলে থাকবি আমার সাথে? তোর দেওয়া শর্ত মানতে সেদিন কিছুই বলিনি আমি, কিন্তু তুই যখন নিজে এই ডিভোর্স চাস না, তখন এই শাস্তি মেনে নেব না। শাস্তিটা বরং তুই নিজে দিস। প্রিয়কের কথায় মৃদু হেসে সম্মতি দেয়। জানি না তাকে ভালোবাসি কিনা, তবে এই সম্পর্ক ভাঙতে চাই না। সব শেষে ঠিক হলো সকালে আমরা বাসায় ফিরবো, সবাইকে বোঝাবো। তারা যদি না মানে তাহলে শুধু প্রিয়ক নয়, প্রিয়কের সাথে আমিও পাড়ি জমাবো দূর দেশে। সব কিছু আগেই রেডি করে রেখেছি। প্রিয়ক বিয়ের পর মধুচন্দ্রিমায় দেশের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল প্রিয়কের। তার জন্য আগেই আমার পাসপোর্ট আর ভিসা তৈরি করে রেখেছিল। আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। প্রিয়কের বুকের মাঝে গুটিসুটি হয়ে থাকতে থাকতে ডুব দেয় ঘুমের রাজ্যে। এই প্রিয়তা, হঠাৎ ডাকে চমকে উঠি আমি। চোখ মিলে তাকাতে প্রিয়ক বলল, ওঠ, চলে এসেছি আমরা। প্রিয়কের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করেছিলাম আমি। এর মাঝে কান কখন ঘুমিয়ে পড়লাম। প্রিয়ক মৃদু হেসে আমার কপালে উষ্ণ পরশ দিয়ে বলল, এত ঘুম কাতুরে কবে হলি তুই? নেমে আয়, এসে পরিচিত। প্রিয়কের কথা শেষ হলে আমাকে গাড়ি নামায়। আমাদেরই বাড়ি এটা। ভিতর দিকে যাওয়ার সময় কেমন একটা ভয় ভয় হচ্ছিল আমার। ভিতরে ঢুকে বুঝতে পারি গাড়ির আওয়াজ। অনেকেই বাসার অনেকেই বাইরে চলে এসেছে। আমাকে প্রিয়কের সাথে দেখে সবাই রেগে যায়। আম্মি এসে আমার গালে একটা চড় বসিয়ে দেয়। কোথায় ছিলি সারা রাত? প্রিয়ক ভাইয়ের সাথে ছিলাম। 2 বছর আগে ওই পরিস্থিতিতে পড়েছিলাম আমি। তখনও যা বলেছিলাম তখন এখন তাই বলি। আমার কথা শুনে আম্মি আমার গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, এজন্য তোকে এত ভালোবেসে বড় করেছিলাম, আমাদের মুখে কালি দেওয়ার জন্য? আম্মির কথা শেষ হতেই বাবা গম্ভীর কণ্ঠে আম্মিকে বলল, আয়রা, তুমি ওকে ভিতরে নিয়ে যাও। আম্মি বাবার কথার উপর কখনোই কোনো কথা বলেনি, এমনকি বাবার কোনো কথার অবাধ্য হয়নি। আজও তার ব্যতিক্রম হলো না। আমাকে জোর করে নিয়ে যাওয়ার সময় হাতে টান পড়ে। পিছনে ফিরে দেখি মানুষটা অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। তার হাতের মুঠোয় আমার হাত। আম্মি তা দেখে জোর করে ছাড়িয়ে নিয়ে ভিতরে চলে যায়।
বাবা চাচুরা সবাই ভিতরে চলে আসে। বাইরে কোনো সিন ক্রিয়েট করে মানুষকে কথা বলার সুযোগ দিতে রাজি নয় কেউই। আমরা আসার কিছুক্ষণ পরেই মামনি আর ফুপাও চলে আসে সেখানে। প্রিয়ক গাড়িতে থাকাকালীন ফোন দিয়ে মামনি আর ফুপাকে আসতে বলেছিল। আবারও বসে বিচার সভা। তবে তা কোনো কোর্টে নয়, আমাদের রুমের বারান্দায়। আমি বাদে সেখানে সবাই আছে, কারণ আম্মি আমাকে রুমে বন্দি করে রেখে গেছে। তবুও বাইরের সব কথা শুনতে পারছিলাম আমি। বাবা নিজের কণ্ঠে গভীরতা বজায় রেখে প্রিয়ককে বলল, কী চাস তুই? কেন নিয়ে গেছিলি প্রিয়কে? প্রিয়ক দৃঢ় কণ্ঠে বলল, আমি বা প্রিয়তা কেউই এই বিয়ে ভাঙতে চাই না মেজো মামা, দুজনের কেউই ডিভোর্স চাই না। প্রিয়কের কথায় বড় চাচ্চু প্রিয়কের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা জোরেই লেগেছিল, তা বুঝতে অসুবিধা হলো না। আরেকটা থাপ্পড় দিতে গেলেই বাবা বলল, থাম ভাই, ওকে মেরে কিছুই হবে না, অমানুষ হয়ে গেছো। তারপর প্রিয়ককে উদ্দেশ্য করে বলল, তুই ভাবলি কি করে এত কিছু হওয়ার পরও তোদের একসাথে থাকবো? আমার মেয়ে কোনো খেলনা নয় যে ওকে নিয়ে খেলবি তুই। আর রইল ওর ডিভোর্স না দেওয়ার কথা, প্রিয় যদি তোকে ডিভোর্স না দিতে চাইতো তাহলে তোর সত্যিটা আমাদের সামনে আনতো না। আমার মেয়েটা তোর জন্য এতগুলো দিন কষ্ট পেয়েছে, এই বিয়ে না ভাঙলে বাকি দিনগুলো কষ্ট কাটবে আমার মেয়েটার, সেটা হতে দেব না। প্রিয়ক তখন আমার বাবার পায়ের কাছে বসে পড়ে অনুরোধের সুরে বলল, এমনটা হবে না মামা, বিশ্বাস করো, প্রিয়তাকে আর কোনো কষ্ট পেতে দেব না আমি। যা হয়ে গেছে তা বদলাতে পারলেও ভবিষ্যতে ওর চোখে এক ফোঁটা জল আসতে দেব না আমি। মামা, যদি এমনটা হয় তাহলে তখন তোমরা যে শাস্তি দিবে মেনে নেব, বাট আমাদেরকে আলাদা করো না। বাবা সেভাবে বলল, এখন আর এসব বলে কোনো লাভ হবে না প্রিয়ক, যা হওয়ার হয়ে গেছে। মামা, তোমরা না মানলে আমি আর প্রিয়তা এই দেশ ছেড়ে চলে যাব। প্রিয়কের কথায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ছোট চাচ্চু বলল, কি বলতে চাইছিস তুই? ঠিকই বলেছি মামা, তোমরা না মানলে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। প্রিয়তা তাকে বলেছে ও তোর সাথে যাবে। বাবা প্রিয়ককে আর কিছু বলার সুযোগ না দিয়ে মামাকে উদ্দেশ্য করে বলল, প্রিয়তাকে নিয়ে আসা আয়রা, আমি জানতে চাই আমার মেয়েটা কি চায়। আমি আমাকে নিয়ে আসলে সবার আগে আমার দৃষ্টি যায় প্রিয়কের দিকে। প্রিয়কও তাকিয়ে থাকে আমার দিকে। প্রিয়কের দৃষ্টিতে বন্দী হই আমি। মলিন তার সেই দৃষ্টি। আমি আসার পর কোমল কণ্ঠে বাবা বলল, এদিকে আয় মা, বস এখানে। বাবার পাশে যে বসতে বাবা আমার মাথায় হাত বুলিয়ে আগের মতোই কোমল কণ্ঠে বলল, দেখ মা, আমরা কেউই তোর খারাপ চাই না। 2 বছর আগে যা হয়েছিল তাতে যে শুধু তোর বিয়ে ভেঙেছিল তা কিন্তু না। আমার এত বছরের পুরনো বন্ধুর সাথেও সম্পর্ক শেষ হয়ে যায়। রায়ান তোকে পছন্দ করেছিল বলে ওর বাবা আমার কাছে প্রস্তাব রাখে। আমি রাজি হয়ে যাই, বাসার সবাইও সম্মতি দেয়। আমার বিশ্বাস ছিল আমার বন্ধু তোকে নিজের মেয়ে করেই রাখতো, ভালো থাকতে ওখানে। কিন্তু সবটা শেষ হয়ে যায়। আর যার জন্য হয় সে প্রিয়ক। সেটা যদি তোদের বিয়ের আগে জানতে পারতাম তাহলে কখনোই তোদের বিয়ে হতে দিতাম না আমরা। প্রিয়ককে ছোট থেকে বড় করেছি, চোখের সামনে ছেলেটাকে হেসে খেলে বড় হতে দেখেছি। দেখেছি তোর প্রতি ওর ভালোবাসা, তাই আর তোদের বিয়েতে অমত করিনি। কিন্তু এখন সবটা জানার পর আমরা কেউই চাই না তোদের একসাথে রাখতে। এমন না যে তোর খারাপ চাই, তাই আমাদের ইচ্ছা তোর উপর চাপিয়ে দেব না। তুই কী চাস সেটা জানতে চাই। তুই যেটা চাইবি সেটাই হবে, তবে কিছু চাওয়ার আগে সব ভেবে দেখবি। প্রিয়ক বললে, তুইও নাকি বিয়েটা ভাঙতে চাস না? এমনকি আমরা রাজি না হলে নাকি আমাদের ছেড়ে এই দেশ ছেড়ে ওর সাথে চলে যাবে? এটা কতটা সত্যি তা জানি না আমি, তবে আমার বিশ্বাস প্রিয়ক তোর জীবনে এতটাও জায়গা করে নিতে পারেনি যার জন্য তুই আমাদের সবাইকে ছেড়ে ওর সাথে চলে যাবে। হ্যাঁ, সেদিনও বলেছিলি ডিভোর্স চাস না, কিন্তু এতদিনে আশা করি সব কিছু নিয়ে ভেবেই সিদ্ধান্ত নিবি। থাকতে চাস ওর সাথে, যে তোর সাথে ওহা এত কিছুর জন্য দায়ী। আজকে আমার বাবার মাঝে অন্য এক বাবাকে আবিষ্কার করলাম আমি। এই বাবার মাঝে নেই কোনো কঠোরতা। এই বাবাও আরও 10টা বাবার মতো তার আদরে মেয়েকে নিয়ে চিন্তিত। বাবার সব কথা শোনার পর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আসলেই তো, শুধুমাত্র প্রিয়কের জন্য সব কিছু ছেড়ে চলে যেতে চাচ্ছিলাম আমি। প্রিয়কের দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকেই তাকিয়ে আছে। ওর চোখে একরাশ আকুতি, হয়তো সে দৃষ্টি বলতে চাইছে, আমার হাত ছাড়িস না প্রিয়তা। আম্মির দিকে তাকাতেই দেখতে পেলাম আমাকে কথা বলার জন্য ইশারা করছে। বাড়ির সবাই আমার উত্তর জানার জন্য অপেক্ষা করছে। আমি মাথা নিচু করে বাবাকে বললাম, আমি ডিভোর্স চাই আব্বু, আমি ডিভোর্স চাই। আমি জানতাম আমার মেয়েটা ভুল সিদ্ধান্ত নেবে না। বাবা মাথায় হাত রেখে বলল কথাটা। নিজের চোখের কোণে জমা জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে নিলাম আমি।
প্রিয়কের দিকে তাকানোর সাহস হলো না আমার, তবে ভালো করে বুঝতে পারছিলাম বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি রুমে যাচ্ছি আব্বু বলেই এক ছুটে আমার রুমে চলে আসি। দরজা বন্ধ করে দেই। বাইরে তখন অনেক বেশি কথার আওয়াজ পেতে থাকে। হয়তো প্রিয়ক সবাইকে বোঝাচ্ছে, কিন্তু এখন যে আর কিছুই করার নেই প্রিয়কের। বাবা চাচ্চুরা কেউই আর মানবে না ওর কথা। সে পথ যে আমি বন্ধ করে দিয়ে এসেছি, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।